নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আমার পিছনে দেখুন যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, সত্যি বলতে জাস্ট এ ওয়াও। আর আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। দেখুন, এখানে একটা ধানের বীজতলা আছে এবং এই ধানের বীজতলায় কি ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এবং আমার এই মাঠেই আরেকটি বীজতলা আছে, সেই বীজতলাটায় কি সমস্যা দেখতে পাচ্ছি সরাসরি আমি আপনাদেরকে দেখাবো। তাহলে কি হবে যে আপনারা বুঝতে পারবেন যে ধানের বীজতলায় আমরা কি সমস্যা দেখতে পাই। এর আগে গতকালই একটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম, যেখানে বলেছিলাম যে বীজতলায় কি ধরনের সমস্যা আমরা দেখতে পাই। তো আজ আমি সরাসরি আপনাদেরকে বীজতলার ভিডিও দেখাতে চলেছি। এই যে দেখুন, বীজতলাটা দেখতেই পাচ্ছেন, ছোট একটুখানি বীজতলা, বেশি বড় নয়, কিন্তু এখানে দেখুন কি সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেইটা আপনাদেরকে একদম কাছে নিয়ে দেখাই। দেখুন, এইখানে আমরা যদি দেখি, এই যে উপরের দিকের পাতাগুলো দেখুন প্রায় সবুজ, কিন্তু নিচের দিকে যদি আমরা পাতাগুলো একটু লক্ষ্য করি, দেখুন এখানে পাতাগুলোর মাথাটা কি হচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। এর মধ্যে আবার কিছু পাতা আমরা যদি দেখি, দেখুন হলুদের পাশাপাশি হালকা ছিট দাগ আছে। তাহলে এখানে দুটো ডেফিসিয়েন্সি কিন্তু আমরা দেখতে পাই। একটা হচ্ছে পুরনো পাতা, দেখুন তাহলে কি হচ্ছে, নাইট্রোজেনের অভাব, এবং তার পাশাপাশি এই যেগুলো পাতাগুলো আপনার হলুদের পাশাপাশি হালকা ছিট দাগ, সেগুলো হচ্ছে জিঙ্কের অভাব। এবং তার পাশাপাশি এখানে আরেকটা সমস্যা দেখতে পাই আমরা, সেটা হচ্ছে দেখুন এই যে পাতায় আমরা এটাকে ব্লাস্ট রোগ বলতে পারি। তাহলে এই যে ব্লাস্ট রোগ, তাহলে এটা কিন্তু একটা মারাত্মক ধরনের ছত্রাকজনিত রোগ। এই বীজতলা থেকে যদি আপনার মূল জমিতে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে এই ব্লাস্ট রোগের সমস্যা অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, এই নাইট্রোজেন এবং জিঙ্কের অভাব পূরণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা করতে পারি যে আমাদের এখানে যে ন্যানো ইউরিয়া আছে, সেই ন্যানো ইউরিয়া আমরা প্রতি লিটার জলে 3 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারি। এবং এই জিঙ্কের ঘাটতি পূরণ করার জন্য আমরা যেটা করতে পারি, জিঙ্ক ইডিটিএ 12%, সেটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রতি লিটার জলে 1 গ্রাম হারে। আর এই যে আমরা আপনার যেটা বললাম যে আপনার ব্লাস্ট রোগ, এই যে ব্লাস্ট রোগ, এই ব্লাস্ট রোগকে কন্ট্রোল করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ট্রাইসাইক্লোজল গ্রুপের আমরা ছত্রাকনাশক যেগুলো আছে, আমরা সেইগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml হারে মিশিয়ে। তাহলে কিন্তু এখানে মোটামুটি এই বীজতলার যে সমস্যাগুলো, এটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। আর এখানে দেখুন, মোটামুটি ধান গাছের যদি আমরা চেহারাটা বলি বা গাছের স্ট্রেংথটা বলি, সবটাই মোটামুটি ভালো আছে। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে জলসেচ এখানে অনেকটাই কম দেখতে পাওয়া যায়, যার ফলেও কিন্তু এখানে এই যে পাতা আপনার হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা, এটা কিন্তু হয়ে থাকে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই বীজতলা নিয়ে আমি আপনাদেরকে দেখালাম। এবার চলুন আরেকটা বীজতলায় আমরা দেখি কি সমস্যা সেই বীজতলায় আমরা দেখতে পাই। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আমি কিন্তু চলে এসেছি আরেকটা বীজতলায় আমার এই মাঠের। দেখুন একবার ভিউটা একবার দেখুন, সুন্দর ভিউ। আর এই যে বীজতলাটায়, এই বীজতলায় আমরা কি সমস্যা দেখতে পাই আপনাদেরকে আমি সরাসরি দেখাই, চলুন। এই বীজতলাটা দেখুন, একটু লম্বা করে বীজতলাটা তৈরি করেছে, এবং এই বীজতলার ধান গাছের পাতার গ্লেজটা দেখুন একদম সবুজ, তাই তো। কিন্তু তার মধ্যেও এই বীজতলায় কিছু জায়গায় আমরা যদি লক্ষ্য করি, তাহলে কিছু সমস্যা কিন্তু দেখতে পাই। এদিকটা যদি আমরা দেখি, দেখুন এই যে ধান গাছগুলো, বীজতলার যে এই যে গাছগুলো, দেখুন এই গাছগুলো কতটা লম্বা এই গাছের তুলনায়, একবার দেখুন হাইটটা। আর এই জায়গার পাতার স্ট্রেংথটা দেখুন, আর এই জায়গার পাতার স্ট্রেংথটা দেখুন পাতাগুলো নরম, পেকে গেছে। এবার যদি আমরা সরাসরি আপনাদেরকে দেখাই, দেখুন এই জায়গাটা কতটা নিচু জায়গা, দেখুন একবার। আর এই জায়গায় কি হয়েছে, এই জায়গাটা দেখুন, বীজগুলো যদি দেখেন, দেখুন পাতলা বীজ, কিন্তু এই জায়গার বীজগুলো দেখুন একবার, এক জায়গায় কতগুলো বীজ পড়েছে, এবং দেখুন এই জায়গাটা ফাঁকাই করা যাচ্ছে না। এই ঠিক একই রকমভাবে এখানে যেটা হয়েছে সমস্যা, লাইন করে যখন বীজগুলো ফেলা হয়েছিল, তখন কোথাও বীজ বেশি পরিমাণে পড়েছিল। আমি গতকাল ভিডিওতে যেটা বলেছিলাম যে এক জায়গায় যদি বেশি পরিমাণে বীজ পড়ে, তাহলে কিন্তু আমরা কি দেখতে পাই, গাছ লম্বা হয়ে যায়। তার পাশাপাশি এখানে যেটা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে গর্ত,
কি হয়েছে, এই জায়গাগুলো গর্ত আছে এবং মাটিটা যদি একটু দেখেন, দেখুন দেখুন এইখানে হালকা সবুজ একটা ভাব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে কি এখানে নাইট্রোজেনটা বেশি পাচ্ছে গাছ, যার ফলে কিন্তু এখানে এই যে গাছের যে গ্রোথ, আমরা যদি দেখি যে গাছের যে গ্রোথ সেটা কিন্তু কি হচ্ছে, বেশি হচ্ছে। কিন্তু এইখানে গাছের স্ট্রেংথটা কম, গাছ নরম, কিন্তু এই তুলনায় এই জায়গার গাছের যে স্ট্রেংথ সেটা কিন্তু ঠিক আছে। তাহলে এই যে সমস্যাটা, এটা কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখালাম। এবং আরেকটা, এখানে অন্য আপনার নাইট্রোজেন ডেফিসিয়েন্সি, জিঙ্ক ডেফিসিয়েন্সি এইগুলো কিন্তু নেই। এখানে দেখুন গাছের স্ট্রেংথগুলো দেখুন, বীজগুলো পাতলা পাতলা বীজ, স্ট্রেংথটা দেখুন খুব ভালো আছে। এখানে মোটামুটি দেখুন, আপনারা দেখে বুঝতেই পারছেন, দেখুন জায়গায় জায়গায় কি হচ্ছে, এই যে যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন এই যে ধানের গাছ আর এই জায়গাটা, আপনারা যদি এই জায়গাটা নিচে দেখাই, এই যে নিচে দেখুন সামান্য একটু কি হচ্ছে, হালকা গর্ত আছে আর এক জায়গায় অনেকগুলো ধান গাছ। দেখুন এর ফলে কিন্তু এই যে সমস্যাটা, এটা কিন্তু এখানে হয়েছে। আর এখানে আর একটা শুধুমাত্র আমরা ডেফিসিয়েন্সি যেটা বলতে পারি, সেটা দেখা যাচ্ছে কিছু কিছু গাছের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার ম্যাগনেসিয়ামের। এই যে দেখুন পাতার শিরাটা, যেটা দেখুন শিরাটা সবুজ আছে কিন্তু পাতাটা সাদা, তাহলে এইটা হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি। এছাড়া এখানে আর কোনো সমস্যা কিন্তু নেই, শুধুমাত্র একটাই সমস্যা। কিন্তু এখানে যেটা আমি দুটো বীজতলাতেই দেখলাম, বা এখানে আর যতগুলো বীজতলায় দেখেছি, সেটা হচ্ছে এই যে গাছ যখন আমরা টেনে তুলছি, দেখুন শিকড় ছিঁড়ে যাচ্ছে, এই যে শিকড় ছিঁড়ে যাচ্ছে। তার মানে কি এখানে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে জৈব সার। এই জৈব সার না দেওয়ার ফলে আমরা যখন ধান চারাটা তুলব, তখন কী হবে, শিকড়গুলো ছিঁড়ে যাবে। তাই আমাদের সবসময় বীজতলায় যেটা প্রয়োজন থাকে সেটা হচ্ছে জৈব সারের। আর আরেকটা বিষয় যেটা জানলাম এই বীজতলা থেকে বিশেষ করে, সেটা হচ্ছে আপনার প্রথমত যখন বীজতলা তৈরি করা হয় তখন ইউরিয়া সার দেওয়া হয়েছিল, এবং এই যে গর্ত জায়গাগুলো, এগুলো কী হয়েছিল, এই জায়গাগুলো যে ইউরিয়া সার গলে গিয়ে সাধারণত যেটা হয়, ওই গর্ত জায়গা বা নিচু জায়গাগুলোতে সেটা জলের সাথে মিশে চলে আসে, যার ফলে কিন্তু পরবর্তীতে এই যে সমস্যাটা, এটা কিন্তু হয়। তো সেই কারণে বারবার বলা হয় বীজতলার জমি অন্তত সমান করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। আর বিশেষ করে এই যে শিকড় ছেঁড়া, এর জন্য তো জৈব সারের কথা বললাম, এবং ভালো শিকড়ের জন্য আমাদের বিশেষ করে ভালো পরিমাণে শিকড় যদি করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। আমাদেরকে এখানে স্প্রে করে রাখলে কিন্তু এই যে শিকড় বৃদ্ধির যে বিষয়টা, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই যে দুটো বীজতলা থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখালাম কি কি সমস্যা আমরা এই ধানের বীজতলায় দেখতে পাই সেই বিষয় নিয়ে, এবং তার সমাধান কি আছে সেই বিষয়টা আমরা কিন্তু কম বেশি আলোচনা করলাম। যদি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় বা ভালো লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।